প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমরা অ্যানালেমা সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রথমেই এখানে একটা গ্লোবের চিত্র দেখতে পাচ্ছ। এখান থেকে শুধু আমরা একটা জিনিস জানব, এটা পৃথিবীর উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। দুই মেরুকে সংযোগকারী যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলি কি রেখা? অক্ষরেখা। তোমরা জানো এই অক্ষরেখা 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। এটা যেহেতু 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে, আমরা বলবো পৃথিবী কিন্তু ঠিক উত্তর দক্ষিণে তার অক্ষ অবস্থায় নাই, 23.5 ডিগ্রি ডান দিকে হেলানো অবস্থায় আছে। অর্থাৎ পৃথিবীটা ডান দিকে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। এই হচ্ছে আমাদের এই গ্লোব থেকে আমরা এটা জানলাম। আর এখানে আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে অনেকগুলো লেখা আছে। এগুলো সম্পর্কে তোমাদের আগের ক্লাসে ধারণা দেওয়া হয়েছে। আশা করি সেখান থেকে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই পৃথিবীর কক্ষপথ কিন্তু উপবৃত্তাকার অবস্থায় আছে। অর্থাৎ পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার অবস্থায় নাই। আমরা একটু দেখি পৃথিবী কিভাবে পরিভ্রমণ করে। তোমরা দেখতে পাচ্ছ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এভাবে তার কক্ষপথে প্রতি 365 দিনে একবার পরিভ্রমণ করে আসে। আমরা এখানে শুধু দেখানোর চেষ্টা করছি যে পৃথিবীর কক্ষপথ কিন্তু এটা বৃত্তাকার অবস্থায় নাই, এটা উপবৃত্তাকার অবস্থায় আছে। উপবৃত্তাকার অবস্থায় থাকার জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো খুব একটা বেশি হয় এবং কখনো অনেক কাছে হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা বাকি অংশটুকু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মনে করছি যে পৃথিবী একটা নির্দিষ্ট অবস্থানে আছে। পৃথিবী থেকে আমি যদি সূর্যকে অবলোকন করি, দেখার চেষ্টা করি, প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিন সকাল 10টায় আমরা এক বছর পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে এই সূর্য কোথায় থাকে আমরা সেটাকে মনিটর করার চেষ্টা করছি। সেটাকে মনিটর করে আমরা গ্রাফের মতো সূর্যের অবস্থানগুলোকে একটু সাজাবো। এইরকম একটা কর্মযজ্ঞ যদি আমরা বছরব্যাপী করতে পারি, তাহলে সূর্যের বিভিন্ন অবস্থান জানা যাবে। আমি মনে করলাম যে প্রতিদিন সকাল 10টায় আমরা পৃথিবীর একটা নির্দিষ্ট স্থান থেকে আমরা সূর্যের ছবি অঙ্কন করব বা ছবি তুলব এবং সেই ছবিগুলোকে সুন্দর করে আমরা গ্রাফে অঙ্কন করব। মনে করলাম এটা প্রতিদিন সকাল 10টায় অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখে সূর্যের এই অবস্থানে আছে। এখন আসো জানুয়ারি মাসের এরকম করে জানুয়ারির 1 তারিখ সকাল 10টায়, জানুয়ারির 2 তারিখ সকাল 10টায়, জানুয়ারির 3 তারিখ সকাল 10টায়, এরকম করে আমরা যেহেতু সবগুলো দেখানো সম্ভব না, আমরা 1 মাস অন্তর অন্তর এই পৃথিবীর একটা নির্দিষ্ট স্থান থেকে আমরা সূর্যের অবস্থান বোঝার চেষ্টা করছি। জানুয়ারি মাসের 1 তারিখে ছিল এই অবস্থানে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ছিল এই অবস্থানে, আর এর মাঝখানে কিন্তু 1 মাসের অবস্থানগুলা এরকম অবস্থায় ছিল। সেগুলো আমরা অঙ্কন নাই করলাম, শুধুমাত্র 1 মাস ব্যবধানে 2টা অবস্থান আমরা দেখাইলাম। এরকম করে মাস আস্তে আস্তে আমরা প্রত্যেক মাসের 1 তারিখের একটা করে ফোঁটা অথবা গ্রাফ আমরা একটা নির্দিষ্ট জায়গায় অঙ্কন করার চেষ্টা করলাম। এরকম করে যদি আমরা পুরো 1 বছরের একটা সূর্যের অবস্থানটা দেখি, তাহলে আমাদের কাছে এরকম একটা জিনিস মনে হবে। অর্থাৎ এটা বাংলা 4 অথবা ইংরেজি 8-এর মতো।
বাংলা 4 অথবা ইংরেজি 8-এর মতো। তবে এখানে এই একটা অংশ কিন্তু অনেক বড়, এটাকে বলবো আমরা লুপ, এটাকে বললাম একটা বড় লুপ, এবং এটাকে বলবো আমরা একটা ছোট লুপ। এই দুইটা লুপের মতো অবস্থান দেখা যায়। আমি আবারও বলছি যে পৃথিবীর একটা নির্দিষ্ট স্থান থেকে যদি আমরা প্রতিদিন সকাল 10টায় অথবা যে কোনো টাইমে সূর্যের অবস্থানগুলোকে মনিটর করতে পারি অথবা ছবি তুলে একটা জায়গায় দেখাতে পারি, তাহলে 1 বছরের যে চিত্র পাওয়া যাবে সেটা এরকম হবে। অর্থাৎ এই চিত্রগুলো পাওয়া যাওয়ার পরে এদেরকে যদি আমরা কি করি, একটা রেখা টেনে এদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এরকম একটা বাংলা 4 অথবা ইংরেজি 8-এর মতো একটা আমরা গ্রাফ পাবো, যার নিচের অংশটা থাকবে বড় এবং উপরের অংশটা থাকবে ছোট। এইটাকে বলবো আমরা অ্যানালেমা। এখন আসো, এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি শুরু হয়েছিল কত, জানুয়ারির 1 তারিখ থেকে। আমরা যদি জানুয়ারি 1 তারিখ এরকম করে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে আমরা এখান থেকে নিচ থেকে উপরের দিকে উঠছি অ্যানালেমাটা, পরবর্তীতে জুন, এরকম করে এই টোটাল একটা অ্যানালেমা দেখতে পাবো আমরা। অর্থাৎ সূর্যের এই অবস্থানগুলা যখন আমরা রেখা চিহ্নিত করব, তখন এরকম একটা রেখা বা অক্ষরের মতো বাংলা 4 অথবা ইংরেজি 8 অক্ষরের মতো একটা জিনিস আমরা পাবো। এটাকে বলবো আমরা অ্যানালেমা। এখন আসো, এই অ্যানালেমা কেন তৈরি হয় আমরা সেটা জানার চেষ্টা করব। দেখো, এই হচ্ছে একটা অ্যানালেমা। তার আমরা অ্যানালেমার সংজ্ঞা অলরেডি জেনে গেছি। প্রতিদিন একই সময়ে আকাশের একই দিকে যদি ক্যামেরা বসিয়ে সূর্যের অবস্থানের গ্রাফ অঙ্কন করা হয়, তবে বছর শেষে অর্থাৎ 365 দিন, আমি 365 দিন যদি এই কাজটা করি, তার একটা আকৃতি দাঁড়াবে, সেটাকে বলবো আমরা অ্যানালেমা। সেটার আমরা এই অংশটা দেখলাম, অর্থাৎ এই অংশটা ছোট হয় এবং এই নিচের লুপটা বড় হয়। এটাকে বলবো আমরা অ্যানালেমা। এটা কেন পেলাম, যে পৃথিবীর একটা নির্দিষ্ট স্থান থেকে প্রত্যেক দিন একই সময়ে আকাশের একই দিকে আমরা যদি ক্যামেরা বসিয়ে তার ওই সূর্যের অবস্থানটা দেখার চেষ্টা করি, বছর শেষে আমরা এরকম একটা চিত্র পাবো। এই চিত্রকেই বলবো আমরা অ্যানালেমা। এখন আসো আমরা দেখব এই অ্যানালেমার এই চিত্রের এরূপ অবস্থার জন্য কেন এরূপ অবস্থা হয়েছে, কেন সেটা আমরা জানার চেষ্টা করি। দেখো, অ্যানালেমার আকৃতি হয় বাংলা 4 কিংবা ইংরেজি 8-এর মতো। এর দুটি লুপের মাঝে নিচের লুপটি বড় হয় এবং উপরের লুপটি ছোট হয়। তাহলে দেখো, এই লুপটা কিন্তু বড় আর এই ছোট লুপটা হচ্ছে গিয়ে উপরের এইটা। এখন আমরা বলবো কেন এটা ছোট হলো, কেন এটা বড় হলো, কিংবা অ্যানালেমাই বা কেন হলো, আমরা সেটা জানার চেষ্টা করি। দেখো, অ্যানালেমার এরূপ আকৃতির জন্য দায়ী কি অথবা কারণটাই বা কি, আমরা সেটা জানার চেষ্টা করি। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হয়। আমি আগে দেখিয়েছিলাম পৃথিবীর কক্ষপথ কিন্তু উপবৃত্তাকার, বৃত্তাকার নয়। এবং পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলানো হওয়ার কারণেই অ্যানালেমার এরূপ আকৃতি লাভ করেছে। অর্থাৎ দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে, পৃথিবীর কক্ষপথ হচ্ছে গিয়ে উপবৃত্তাকার। 2 নাম্বার কারণ, পৃথিবীর অক্ষ, এটাকে বলবো আমরা 2 নাম্বার কারণ, পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলানো। এই দুইটা কারণের জন্য অ্যানালেমা তৈরি হয় বা অ্যানালেমার এরকম আকৃতি হয়। যাই হোক, আমরা এই দুইটি লুপ কেন তৈরি হলো কিংবা আদৌ এরকম না হয়ে অন্যরকম হতে পারতো কিনা সেটা জানার চেষ্টা করব এখন। তাহলে অ্যানালেমার আকৃতির কারণ হচ্ছে দুইটা, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার
এবং পৃথিবীর অক্ষ ৩৭.৫ ডিগ্রি কোণে হেলানো। এই জন্যই আমরা অ্যানালেমার এরকম আকৃতি অর্থাৎ বাংলা ৪ অথবা ইংরেজি ৮ অক্ষরের মতো দেখতে পাই। দেখো অ্যানালেমার দুটি লুপ কখন সমান হতো? আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে অ্যানালেমার এই দুইটা লুপ কখন সমান হতো, অর্থাৎ আমরা যদি মনে করি অ্যানালেমার এই দুইটা লুপ তো এরকম হতে পারত। কখন হতো? যদি পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার হতো। যদি পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার হতো তাহলে এই অ্যানালেমার দুইটা লুপ সমান হতো। এটা আমাকে জানতে হবে। পৃথিবীর কক্ষপথ যদি বৃত্তাকার হতো তাহলে অ্যানালেমাটা এরকম না হয়ে তার দুইটা লুপ বা ফাঁস বা দুইটা অংশ সমান হতো। দুইটা দুই রকমের হতো না, এটা ছোট এবং এটা বড় হতো না। যদি কখন? যে পৃথিবীর কক্ষপথ যদি বৃত্তাকার হতো, কিন্তু পৃথিবীর কক্ষপথ তো বৃত্তাকার নয়, এটা উপবৃত্তাকার। তাহলে যদি আমাদেরকে স্যার জিজ্ঞেস করে যে অ্যানালেমার দুইটি লুপ কখন সমান হতো, বলবে যে পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তাহলে আমরা এরকম অ্যানালেমা পেতাম না, অ্যানালেমা পেতাম এরকম, অর্থাৎ বাংলা 100% 4-এর মতো অথবা ইংরেজি 8-এর মতো, দুইটা লুপ সমান হতো। এখন আসো আরেকটা জিনিস জানবো। দেখো এটা আমরা দেখলাম বৃত্তাকার হতো। 2 নাম্বার, অ্যানালেমা কখন সরল রেখা হতো? এটা আমাদের জানার দরকার। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হলেও, মনে করলাম পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, যদি অক্ষ 23.৫ ডিগ্রি কোণে হেলানো না হতো, পৃথিবীর কক্ষপথ হচ্ছে গিয়ে উপবৃত্তাকার মেনে নিলাম, কিন্তু অক্ষ যদি 23.৫ ডিগ্রি কোণে হেলানো না হতো তবে অ্যানালেমা হতো একটি সরলরেখার মতো। তাহলেও এখান থেকে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যদি বলি যে পৃথিবীর কক্ষপথ ধরে নিলাম উপবৃত্তাকার, কিন্তু পৃথিবীর অক্ষ যদি 23.৫ ডিগ্রি কোণে হেলানো না হতো তাহলে অ্যানালেমা এরকম হতো না, জাস্ট একটা সরল রেখার মতো হতো। এরকম একটা সরল রেখার মতো আমরা সূর্যের অবস্থানগুলোকে রেখান্বিত করলে দেখতে পেতাম। অর্থাৎ পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হলেও অক্ষ যদি 23.৫ ডিগ্রি কোণে হেলানো না হতো তাহলে অ্যানালেমা হতো কার মতো? একটা সরল রেখার মতো। কিন্তু এই দুইটা কল্পনায় দুইটা জিনিসই আমাদের বাস্তবতার সাথে মিল নাই। অর্থাৎ পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার নয়, এটা হচ্ছে উপবৃত্তাকার, সুতরাং দুইটা লুপ সমান হওয়া সম্ভব নয়। 2 নাম্বার, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হলেও যেহেতু 23.৫ ডিগ্রি কোণে হেলানো অবস্থায়, সুতরাং আমরা এরকমই অ্যানালেমা পাবো। যদি হেলানো অবস্থায় না থাকতো তাহলে আমাদের অ্যানালেমাটা হতো একটা সরল রেখার মতো। আরেকটা জিনিস জানবো আমরা। দেখো অ্যানালেমার অস্তিত্ব থাকতো না কখন? এরকম একটা প্রশ্ন, যে কখন আমরা আকাশে এরকম কোনো ছবি পেতাম না বা কিংবা এরকম কোনো গ্রাফ পেতাম না। কখন? পৃথিবীর কক্ষপথ যদি 23.৫ ডিগ্রি কোণে হেলানো না হতো এবং পৃথিবীর কক্ষপথ যদি এটা পৃথিবীর কক্ষপথ না, এটা হবে অক্ষ। পৃথিবীর অক্ষ, দেখো পৃথিবীর অক্ষ, এখানে যদি হবে না, পৃথিবীর অক্ষ 23.৫ ডিগ্রি কোণে হেলানো না হতো এবং পৃথিবীর কক্ষপথ যদি বৃত্তাকার হতো তবে আমরা অ্যানালেমা পেতাম না। অর্থাৎ এরকম কোনো অবস্থা দেখা যেত না। আমরা যখনই সূর্যকে যেখান থেকে দেখি না কেন মনে হতো একটা জায়গায় সূর্য স্থির অবস্থায় আছে, কিন্তু সত্যিকার আমরা সূর্যকে স্থির অবস্থায় দেখতে পাই না। এই হচ্ছে আমাদের অ্যানালেমার সম্পর্কে আজকে আমাদের ক্লাস। অর্থাৎ আমরা দেখলাম অ্যানালেমা কেন হয়। অ্যানালেমা হয় এই জন্য যখন আমরা পৃথিবীর কোনো একটা অবস্থান থেকে একটা নির্দিষ্ট সময়ে 1 বছর ব্যাপী আমরা এই সূর্যের অবস্থানটাকে আমরা কোনো ক্যামেরা বসিয়ে মনিটর করতে চাই, তাহলে
এই 1 বছরের যে সূর্যের অবস্থানগুলো এগুলা যখন আমরা একটা রেখান্বিত করব তখন যে চিত্রটা দেখা যাবে সেটাকে বলবো আমরা অ্যানালেমা। সেটাকে কি বলবো আমরা? অ্যানালেমা। এই অ্যানালেমা কেন তৈরি হয়? আমরা বললাম যে অ্যানালেমাটা তৈরি হয় সূর্যের বিভিন্ন অবস্থান যখন আমরা রেখান্বিত করি। আমরা এখান থেকে 3টি প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। অ্যানালেমার লুপ দুটো ভিন্ন রকমের কেন? এরা কেন সমান না? এরা সমান কখন হতো? পৃথিবীর কক্ষপথ যদি বৃত্তাকার হতো তাহলে দুইটা অ্যানালেমার লুপ সমান হতো। 2 নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে অ্যানালেমা কখন সরলরেখা হতো? এখান থেকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে যাব। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হলেও অক্ষ যদি 33.5 ডিগ্রি কোণে হেলানো না হতো তাহলে অ্যানালেমা হতো একটা সরলরেখার মতো। 3 নম্বর আরেকটা প্রশ্নের উত্তর আমরা জানব, অ্যানালেমার অস্তিত্ব থাকতো না কখন? অর্থাৎ পৃথিবীর অক্ষ 33.5 ডিগ্রি কোণে হেলানো হতো যদি, এবং পৃথিবীর কক্ষপথ যদি বৃত্তাকার হতো, তবে আমরা আকাশে এরকম কোনো অ্যানালেমা দেখতে পেতাম না। যাই হোক, এই হলো আজকের এই ছোট্ট একটা লেকচার। আশা করি তোমরা অ্যানালেমা সম্পর্কে ভালো একটা ধারণা এখন অর্জন করেছ। যাই হোক, আমি একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। যদি এই ক্লাসটি তোমার ভালো থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে। এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আশা করি ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলতে পারবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।